তখন অ্যাপ্লাই করেনি, ডিলিট হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করেনি, তাদের করণীয় কি সেটা একটু শুনে নেন। তাদের এখন করণীয় হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। যেটা অনলাইনে করছিলেন ওটা ডিএম এর কাছে করে সাপোর্টিং যে পেপারস আছে দিয়ে ডিএম কে জমা করি একটা রিসিভ নেওয়া। ডিএম স্যারের কাজ হবে ওটা তিনি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। তাহলে আগে যে পাওয়ারটা অ্যাভেলেবেল ছিল সেই পাওয়ারটা এখন সিজ করে ডিএম এর হাতে আছে। সুতরাং এই ভয়টাও কেউ খাবেন না যে আমি তো অনলাইনে অ্যাপ্লাই করিনি তাহলে আমার কি হবে, বা অফলাইনে অ্যাপ্লাই করিনি আমার কি হবে। যদি কেউ এই ধরনের থেকে থাকেন কোন জায়গায় অ্যাপ্লাই করেননি, তারা এখন ডিএম এর কাছে অ্যাপ্লাই করলে ডিএম তার পাওয়ারকে এক্সারসাইজ করে সে নামটা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। আর ট্রাইব্যুনাল মানে বিচার ব্যবস্থা, তো ওই বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সমাধান হবে। তা সেখানেও যদি কোনো অ্যাডভোকেটের প্রয়োজন হয় আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমরা সেখানে আপনাদেরকে আইনজীবীদের সহযোগিতা করাবো। আইনজীবীদেরকে দিয়ে আপনাদের এই যে বিষয়টা চলছে এসআইআর প্রক্রিয়াকে আমরা শেষ করব। বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না। যদি কারো কোনো অভিযোগ থাকে আপনারা এসে জানাতে পারেন বা পরামর্শ থাকলে জানাতে পারেন। তবে অনুরোধ করব আপনারা একটু পিছিয়ে যাবেন, প্রথমে মহিলারা আসবে, মহিলারা জানাক, তারপরে পুরুষেরা আসবে। মহিলা পুরুষ সবাইকে বলছি এসআইআর এর জন্য নতুন করে আর বলতে লাগবে না, কারণ এসআইআর এর জন্য অলরেডি বলে দিলাম। হ্যাঁ সামনে চেয়ার লাগবে। এসআইআর এর জন্য অলরেডি বলে দিলাম, নতুন করে এসআইআর এর জন্য বলতে লাগবে না। অনুরোধ এতটুকুই, যাদের নাম ডিলিট হয়েছে তাদের কাজ কি হবে, আইএসএফ এর যে নেতৃত্বরা আছে একটু যোগাযোগ রাখা। সে তৃণমূলের নাম ডিলিট হোক আর আইএসএফ এর হোক আর আইএসএফ এর বিরোধী হোক, আজকে তৃণমূলের কারো নাম ডিলিট হয়ে গেলে তৃণমূলের নেতারাও তাকে পাত্তা দেবে না। আমি কথা দিচ্ছি সে তৃণমূল হলেও তারও পাশে আমি বিধায়ক হিসাবে থাকবো, তারও যতক্ষণ না নাম উঠছে আমি ততক্ষণ লড়াই করে যাব। একটু পিছিয়ে এটা নিচে নামাবো, এটা একটু পিছিয়ে যাবো, এটা পিছিয়ে যাও, এইগুলোকে নিচে নামিয়ে দাও, তবে আমি পরিষেবা দেব। তাই কেউ যদি হীনমন্যতায় ভোগে তাদের উদ্দেশ্যে আমার বার্তা, এটা আমরা ওরা নয় নওশাদ সিদ্দিকীর কাছে, কারণ পঞ্চায়েত নির্বাচনে তো প্রার্থী দিতেই দেয়নি। পঞ্চায়েত নির্বাচনের পরে যখন সার্টিফিকেট আনতে যাওয়া হয়েছে আইএসএফ করেছে বলে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তাদেরকে দূর দূর করে হাঁকানো হয়েছে। আমি আপনাদের বলবো মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের কাছে ওই কোনো বৈষম্য থাকবে না। কে আইএসএফ করে কে আইএসএফ করেনি ও লড়াই আমাদের মধ্যে নয়। একজন বিধায়কের রেন্ট থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার দরকার আইএসএফ যিনি করেন যতটা পাবেন আইএসএফ এর বিরোধীও অতটাই পাবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তাই বন্ধুগণ দু একটা কথার সাথে বলবো, লড়াইটা আমার কার সাথে একটু জানতে হবে। এইরকম না হয়ে যায় যে আইএসএফ এর ঝান্ডা ধরে পারিবারিক অশান্তি মিটানোর চেষ্টা হচ্ছে, আমি কিন্তু সেটা হতে দেব না। হ্যাঁ যারা অন্যায় করেছে তাদেরকে ছাড় দেব না, শরীফুল ভাইদের উপরে যে কি বুলডোজার চলেছে আমরা ভুলে যাচ্ছি না, তাদের ছাড় নেই। কিন্তু পারিবারিক অশান্তি মিটানোর জন্য 4 তারিখ সন্ধ্যার থেকে আইএসএফ হয়ে গিয়ে অন্যের উপরে অত্যাচার, এগুলো কিন্তু আমি প্রশ্রয় দেব না। আপনাদের বলি লড়াইটা আমার তার সাথে যে আবাস যোজনা থেকে কাটমানি নিয়েছে। আপনাদের বলবো মায়েরা বাপেরা লিস্ট তৈরি করুন, আপনার বুথে আপনার এলাকার লিস্ট তৈরি করুন। আবাস যোজনা থেকে কে 10,000 20,000 নিয়েছে, যারা 10,000 20,000 নিয়েছে তাদেরকে বার করে ওই গরিব মানুষটাকে আবার ফিরিয়ে দেবে। এই লড়াই আমি করব আপনাদের জন্য। তৃণমূলের এজেন্ট বসেছিল, তৃণমূলের হয়ে দেয়াল লিখেছে, তৃণমূলের হয়ে প্রচার করেছে, তার সাথে আমার লড়াই নয়, তার সাথে আমার মতবিরোধ হতে পারে রাজনৈতিক, এতটুকুই। কিন্তু যে গরিব মানুষের বিধবা ভাতা থেকে কাটিং করেছে, বার্ধক্য ভাতা থেকে কাটিং করেছে, 100 দিনের কাজের নামে তোলাবাজি করেছে, 100 দিনের কাজের টাকা খেয়েছে, তাদের লিস্ট তৈরি করুন। তাদের কাছ থেকে ওই টাকাগুলো আমরা বার করব, তাদের আমরা ছাড় দেব না। কিন্তু একজন তৃণমূল করেছেন, একজন বিজেপি করেছেন বা একজন আইএসএফ এর বিরোধী ছিল বলে তার সাথে আমাকে লড়াই করতে হবে,
এটা কিন্তু আমি করব না, আপনাদের জানিয়ে দিয়ে যাই। ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষদেরকে যে আপনারা আপনাদের মূল্যবান ভোট আমার পক্ষে দিয়েছিলেন বলে আজকে ভাঙড়ের সুদিন ফিরেছে কি ফেরেনি? বলুন, আপনারা ফিরেছেন কি ফিরেননি? এই সুদিন ফিরেছি বলে অনেকের আবার বুকে ব্যথা করছে কথা বলেছি বলে, কিন্তু তারপরের কথাটা শোনেনি, শোনাচ্ছে না। আমি মিটিং থেকে হয় ঢুকার সময় না মিটিং থেকে বার হওয়ার সময় কথা বললাম, অনেক কষ্ট করে সুদিন ফিরেছে কেউ না আবার এটাকে অন্যায় করে বা এই ধরনের কথা বলেছিলাম, সঠিক মনে পড়ছে না, মানে কেউ দুর্নীতি না করে এই সুদিনটাকে না আবার ঘুচিয়ে দেয়, অর্থাৎ কাউকে অন্যায় করতে আমি বারণ করেছিলাম। ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষের জন্য বলেছি, এখনো যারা ভাবছে তৃণমূল ফিরে আসবে আর তৃণমূল ওদেরকে উদ্ধার করবে, তারা এই ভিডিওটাকে কাটিং করে আমার নামে বদনাম ছড়াচ্ছে। তৃণমূলে আসবে কি আসবে না ফলতা নির্বাচন থেকে বুঝতে হবে। আমি বলেছিলাম না 4-5 নম্বরে থাকবে, নোটার সাথে লড়াই করবে, সেটাও পেত না। এ কেন যতটুকু পেয়েছে এটাও পেত না, কেন পেয়েছে সময় আসলে আমি বলবো। যাক, তারা এটাকে মিথ্যাচার করে আমার নামে বদনাম করার চেষ্টা করছে, আমি এগুলোকে পাত্তা দিই না। কিন্তু ভাঙড়ের মানুষের কাছে একটু খোলাসা করা দরকার। ভাঙড়ের মানুষদের বলবো, শান্তির সাথে থাকবেন, আপনি আপনার অধিকার নিয়ে থাকবেন। কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ বিরোধী, কে আইএসএফ, ওটা দিয়ে বিচার হবে না। আপনার অধিকার নিয়ে আপনি থাকবেন। আপনার অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করে, সেই যে আইএসএফ এরও ছেলে হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি একটু কুণ্ঠরোধ করব না। কারণ আপনারা মূল্যবান ভোট দিই তো তোলাবাজ মুক্ত ভাঙড় তৈরি করছেন, গুন্ডা মুক্ত ভাঙড় তৈরি করার জন্যই তো আমাকে ভোটটা দিয়েছিলেন কি মায়েরা, যাতে মারামারি হিংসা না হয়। এই তো আমার এখানে এই দোকান, এই মোড়টাতে, নামটা ভুলে যাচ্ছি, মাথায় মেরে মাথাটা নষ্ট করে দিল, হ্যাঁ, হাকিম 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 বাবু, তা আমরা ভুলে যাচ্ছি কি? উনি মারা গেছেন তো কদিন আগে, তা আমরা ভুলে যাচ্ছি না। তার বিরুদ্ধে গিয়ে ভোটটা হয়েছে তো হিংসা না হয়। তাহলে আপনারা ভোট দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড় থেকে তাড়িয়েছে, সাথে সাথে যত গুন্ডা মস্তান ক্রিমিনাল আছে ভাঙড় থেকে তারা ভয়ে ভাঙড় ছাড়া হয়েছে। তা আপনাদের ভোটের জন্যই তো হয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথ আমার লাগবে। নতুন করে গুন্ডা মস্তান ক্রিমিনাল সমাজ বিরোধীকে ভাঙড়ে জন্ম হতে দেব না। সাথ দেবেন তো? নতুন করে তোলাবাজকে আর জন্ম হতে দেব না ভাঙড়ে। যে কটা তোলাবাজ ছিল তারা আজকে ছাইছুট হয়েছে, সেই সুযোগে কেউ যদি আবার নতুন করে তোলাবাজের জন্ম দিতে চায়, আমার থেকে আমাদের ভাঙড়ের বাসী তারা কি করবো, আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করব, তাকেও আমরা অঙ্কুরেই বিনষ্ট করব। শুধু চাই কি আপনাদের সহযোগিতা। পাবো তো নাকি? পাবো তো নাকি সহযোগিতা? সহযোগিতা আপনাদের লাগবে, কারণ অনেক হয়েছে, অনেক হিংসার আঙুলে ভাঙড়কে জ্বালানো হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক মারধর হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, অনেক মা তার স্বামীকে হারিয়েছে। আর নয়, হিংসা এবার বন্ধ হবে। আমরা ভাঙড়ের মানুষ খেটে খাই, আমরা পরে নিয়ে আমাদের চলে না। সকালবেলা উঠে কেউ লেদার কমপ্লেক্সে কাজে যায়, কেউ মাঠে কাজে যায়, বিভিন্ন যে যার কাজ কর্মস্থলে যায়, কর্ম করে আমাদের সংসার চলে ভাঙড়ের মানুষের। পরের মেরে কুটে আমাদের সংসার চলে না। গুটি কয়েক যারা পরে নিয়ে সংসার চালাতো, আজকে ভাঙড় থেকে তারা সাইড হয়ে গেছে। নতুন করে এরকম লোকের আজ জন্ম দেব না। তাই লক্ষ্য আপনাদের রাখতে হবে। শুধু নওশাদ সিদ্দিকী একা লক্ষ্য রাখলে হবে না, আপনাদেরও লক্ষ্য রাখতে হবে যে ভাইজানের সাথে যারা উঠা বসা করছে, ভাইজানের আদর্শ নিয়ে, পার্টির আদর্শ নিয়ে চলছে কি চলছে না, আপনাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে। যদি মনে করেন ভাইজানের সাথে আছে, ভাইজান বড় ভাইজানের আদর্শের বাইরে যাচ্ছে, ভাইজান এসে বলে গেল কোন তোলাবাজের আর নতুন করে ঠাঁই হবে না, ভাইজানের
পার্টির সিম্বল নিয়ে নতুন করে তোলাবাজি করছে। আমি আপনাদের বলে যাচ্ছি, নির্দ্বিধায় আপনাদের বিধায়কের সাথে যোগাযোগ করবেন। যার যদি পালক গজায় তার পালকটাকে আমরা কেটে দেব। আর অনেক হয়েছে। মানুষ এটা চায় না, মানুষ তোলাবাজি চায় না, হিংসা চায় না, মারামারি চায় না। মানুষ কি চায়? একটু শান্তিতে থাকতে। আপনি আপনার বাড়ি করবেন, দলিল আছে, পর্চা আছে, বাড়ির কাগজ আছে, পঞ্চায়েত থেকে পারমিশন করালেন, আবার এখানে বাড়ির সামনে এসে ভিক্ষা চাইবে, ও হবে না। তোলাবাজি বন্ধ হবে। কেন? আমার টাকা কিসের? 500 টাকা ইনকাম করতে গেলে জিভ বেরিয়ে যাবে, 5000 টাকা তুমি দিতে হবে, বাড়ি করতে দেবে না। যদি আজকের পর থেকে কেউ ডিস্টার্ব করে এই ধরনের, আমাদেরকে জানাবেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করব। সেটা আমার ছেলে হতে পারে, পরের ছেলে হতে পারে। আমার নজরে কারো কে ডিস্টার্ব করা মানে সে সমাজ বিরোধী, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। আর পার্টির যদি কোনো ছেলে হয়ে যায়, পুলিশ প্রশাসনকে বলবে কে ডবল দিয়ে চাপান, সেকশন একে ডবল দেয়। কারণ মানুষ ভরসা করে আমাদেরকে নিয়ে এসেছে। আবার আর সোর্সের মধ্যে যদি ভূত ঢুকে যায়, তাহলে ডবল সেকশন দিতে হবে না? কি অসুবিধা হবে নাকি? কি অসুবিধা হবে? ডবল সেকশন রেখে বেশি দিন জেলে রাখো। কারণ ভরসাই ভাঙছে। ভরসা করে নিয়ে এসেছেন তো নাকি মায়েরা? আর যদি ভরসা ভাঙে তাহলে ডবল অপরাধ করছে, বলে ডবল সেকশন দিয়ে বেশি দিন জেলে রাখো। জোর গলায় বলে যাচ্ছে। এই জন্যই যে আপনাদের সাথে কোনো অন্যায় আর হতে দেব না। তাই বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে থাকবেন। যখন যা সুবিধা অসুবিধা হবে, আমাদের পার্টির নেতৃত্বরা আছে, বুথের নেতৃত্বরা আছে, তাদেরকে বলবেন। বোঝাপড়াতে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা সমাধান করে দেব। আমরা একটা উন্নততর ভাঙড় গড়তে চাইছি, যেই ভাঙড়ে আমরা ওরা কোনো ভেদাভেদ থাকবে না, যেই ভাঙড়ে আইএসএফ ছাড়া পরিষেবা পাবে না, এই ধরনের কোনো প্রশ্নই থাকবে না। আর উন্নততর ভাঙড় গড়তে গেলে শুধু নওশাদ সিদ্দিকী একা পারবে কি? সম্ভব নয়। শুধু আইএসএফ পার্টি একা পারবে? সম্ভব নয়। বা বামেদের সাথ নিয়ে শুধু পারা সম্ভব কি? নয়। ভাঙড়ের প্রত্যেকটা মানুষের সাথ চাই উন্নততর ভাঙড় করতে গেলে। একদিকে লেদার কমপ্লেক্স, একদিকে এখানে চাষবাস আছে, এইদিকে আপনার আছে জলকার আছে, সব মিশ্র মিলিয়ে ভাঙড়। তাই ভাঙড়ের প্রত্যেকটা সেক্টরের মানুষ যাতে মাথা তুলে বাঁচতে পারে, নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে, তার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। তার দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। সুতরাং কারো কথায় প্রভাবিত হওয়ার দরকার নয়, কারো কথায় প্ররোচিত হওয়ার দরকার নাই। আপনি আপনার অধিকার নিয়ে বাঁচবেন। আপনার সাথে কেউ অন্যায় করবে না, কেউ তোলাবাজি করবে না, না পুলিশি অত্যাচার থাকবে, না রাজনৈতিক দলের অত্যাচার থাকবে। সবটাই নির্মূল হবে আপনাদেরকে সাথে নিয়ে। শুধু চাই আপনাদের একটু সাথ। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের বিধায়ক হিসাবে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের কারো কোনো অভাব অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন, বা কোনো পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন। পরামর্শ থাকতেই পারে। উন্নততর ভাঙন গড়তে গেলে এইগুলো করা দরকার, এই ধরনের পরামর্শ থাকলেও আপনি আমাকে দিতে পারেন, বা অভাব অভিযোগ থাকলে দিতে পারেন। কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে সেখানে বলে লড়াই করে সমস্যাগুলো সমাধান যেমন করব, সাথে সাথে তৎক্ষণিক যদি সমাধান করা যায় সেটাও আমি করব। তবে যে কেউ পরিষেবা নিতে আসলে, কে তৃণমূল, কে বিজেপি, আমি আবারও রিপিট করছি, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ বিরোধী, কে আইএসএফ এর লোক, আমার এই টেবিলে কোনো পার্থক্য নাই। আমি বিধায়ক হিসাবে এসেছি, বিধায়ক হিসাবে পরিষেবা দেব। আমার দায়িত্ব ভাঙড়ের প্রত্যেকটা মানুষের, যারা আমার কাছে আসবে তাকে পরিষেবা দেওয়া। তাই আমি আপনাদের বলি, কেউ এই হীনমন্যতায় ভুগবেন না, কেউ আতঙ্কিত হবেন না যে ভাইজানের কাছে গেলে আমি পরিষেবা পাবো কি পাবো না। আমি তো ভাইজানের চরম বিরোধী ছিলাম, স্টেজে ভাইজানের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়েছি, ভাইজানের বিরুদ্ধে আমি দেওয়াল লিখেছি, ভাইজানের বিরুদ্ধে আমি প্রচার করেছি। এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি আপনাদের ভাইজান, আপনাদের বিধায়ক, গণতন্ত্রকে মান্যতা দিই, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মান্যতা দিই, আইন আদালত বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। সুতরাং আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আইএসএফ এর নেতা হিসাবে নয়,
এখানে আমি উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। তাই ভাঙড়ের বিধায়কের কাজটাই হলো ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া। আপনাদের জানা আছে যখন রাজ্জাক খাঁকে খুন করে আমি তখনও বলেছিলাম যে এই কেসটা আমি লড়াই করব। আমি আপনাদের বলেছিলাম যে কেস আমি লড়াই করব, একদিন না একদিন আমার হাতে কেসটা আসবে। শুধু আমি সময় দিচ্ছি না, সামার ভ্যাকেশনের জন্য কোর্ট বন্ধ আছে। আপনি আগামী দিনে দেখবেন রাজ্জাক্কার ফ্যামিলিকে নিয়ে আমি কোর্টে যাচ্ছি, রাজ্জাক্কার খুনিদেরকে আমরা খুঁজে বার করব, খুনিদেরকে শাস্তি দেব বলে। কিন্তু রাজ্জাক্কার ফ্যামিলি কি? তৃণমূল। রাজ্জাক্কা কে? তৃণমূলের নেতা। কিন্তু আমার ভাঙড়ের মানুষকে খুন করেছে। আমার কাছে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কিছু নয়। আমি বিধায়ক, আমার কাছে এসেছে, আমি তারা যারা খুন করেছে খুনিদের বিরুদ্ধে লড়াই করব, পরিবারকে ইনসাফ দেব, সে লড়াইটা করব। যদি রাজ্জাক্কা তৃণমূলের বুথ অঞ্চল সভাপতি হতে পারে, তার খুনিদের বিরুদ্ধে লড়াই করতে পারি, তাহলে আপনার বুথের কেউ তৃণমূলের হয়ে দেয়াল লিখেছে, তৃণমূলের হয়ে প্রচার করেছে মানে তাকে পরিষেবা পাবে না, এই হীনমন্যতায় কেউ না ভোগে। আর দুটো কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে এসআইআর। শুরু থেকে এখনো পর্যন্ত আপনাদের আমি ছেড়ে গিয়েছি এসআইআর থেকে। কি বলেছি? একজন কেন 1000 লোকের যদি আইনি সহায়তা লাগে আমি আইনি সহায়তা দেব। গত 3 দিন আগে কলকাতাতে আমরা র্যালি করলাম, ডেপুটেশন দিয়েছি। ওখানে গিয়ে যেটা জানতে পেরেছি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলে, এটা অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। কতটা সঠিক বলতে পারবো না, যতটুকু জানতে পেরেছি সেটাই বলছি। ধীর গতিতে হচ্ছে, এটাকে স্পিড আপ করতে হবে। ধীর গতিতে হওয়ার জন্য আমাদের মধ্যে যাদের নাম ডিলিট হয়েছে তারা একটু আতঙ্কে আছে, ভয়ে আছে, কি হবে না হবে। সেই জন্য আমাদের গত পরশুদিনকে এই কলকাতাতে মিছিল এই জন্য এই মর্মেই ছিল যে, পরশুদিনই ছিল তো নাকি, কত তারিখ ছিল ওটা? 20 তারিখে ছিল, আজকে 24 তারিখ, 20 তারিখে ছিল। যেই মর্মেই দ্রুততার সাথে 27 লক্ষ এর নিষ্পত্তি করাতে হবে। 27 লক্ষ নিষ্পত্তি করিয়ে ভোটার লিস্টে নাম তুলতে হবে। কিন্তু যতটুকু বুঝতে পারলাম স্পিড আপ হচ্ছে না, দ্রুততার সাথে হচ্ছে না। তাই দ্রুততার সাথে করতে গেলে তাহলে আমরা গিয়ে চিঠি দিয়েছি, ডেপুটেশন দিয়েছি। আমরা পরবর্তীতে আইনজীবীদের সাথে কথা বলেছি। প্রয়োজনে আমরা এই আইনজীবীরা বলেছেন সামার ভ্যাকেশন একটু ব্যস্ততার মধ্যে থাকে, তারা একটু ছুটি কাটায়, তারপরেও আমরা পরামর্শ নেব যে আগামী দিনে সুপ্রিম কোর্টে আমরা আবার যাব, গিয়েছিলাম আবার যাব, যে অন্তত সুপ্রিম কোর্ট একটা টাইম নির্দিষ্ট করে দিক যে এই টাইমের মধ্যে এই 27 লক্ষ এই ট্রাইব্যুনালে যে কেস আছে এটা নিষ্পত্তি করতে হবে। তাই আপনাদের বলবো যে ভরসাটা করে আছেন সেই ভরসাটা করে থাকুন। এখন যারা বলেছিল আমার লাশের উপর এসআইআর হবে, যারা বলেছিল একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লি অফিস ঘেরাও করব, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর খুঁজে আগামী দিনেও পাবেন না। তারা শুধুমাত্র নাটক করার জন্য কথা বলেছিল। আমরা ডে 1 থেকে বলেছি সুষ্ঠুভাবে এসআইআর হলে সহযোগিতা করব, সহযোগিতা করেছিলাম এবং এটাও বলেছিলাম মাস্টার মুসাই যদি বেগড়িবাই করে আইনের মাধ্যমে মাস্টার মুসাইকেও জব্দ করব। তাই আজকে মাস্টার মুসাই ধীর গতিতে চলছে, এসআইআর ধীর গতিতে চলছে। এটা স্পিড আপ করানোর জন্য, টাইম বেঁধে দেওয়ার জন্য আগামী দিনে আপনাদের জন্য কোর্টে যাব, আইনি লড়াই করব এবং সুপ্রিম কোর্ট থেকে আশা করছি অর্ডার বার করাবো যে অন্তত একটা টাইম নির্দিষ্ট করে দেবে, এর মধ্যে এসআইআরটা জানো এই মামলাগুলো যেন নিষ্পত্তি হয়। দ্বিতীয় কথা, যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন বা কেউ থেকে পাড়াতেও আছে নাম ডিলিট হয়েছে, আমি উকিল পাঠিয়েছিলাম, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে ভুলে গেছেন বা তাদের স্ব-উদ্যোগে অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছেন, এখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিন্তু এখন অ্যাপ্লাই করলে সেই সাইবার ক্যাফে থেকে পারবেন না, আগে যেটা পারতেন এখন সেটা পারবেন না, তাহলে সে কি করবে? এরকম গুটি কয়েক কেস আছে যারা তখন অ্যাপ্লাই করেনি, ডিলিট হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করেনি। তাদের করণীয় কি সেটা একটু শুনে নেন। তাদের এখন করণীয় হচ্ছে